প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলবো দাঁতের বিভিন্ন সমস্যা, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর উৎপলা সরকার, ডেন্টাল সার্জন, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ডক্টর শ্যাম, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় দাঁতের বিভিন্ন সমস্যা, প্রতিরোধ ও প্রতিকার, তো প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে সাধারণত কি কি ধরনের কমপ্লেইন নিয়ে বা সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে এসে থাকে? সাধারণত অনেক ধরনের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে, কিন্তু আমি চেষ্টা করব দু একটা বিষয় নিয়ে একটু হাইলাইটস করতে। তো দেখা যায় যে অনেকে মাড়ির সমস্যাটা নিয়ে আসেন। মাড়ির সমস্যাটা যখন নিয়ে আসেন তখন দেখা যায় অনেকের মাড়ি পুঁজ পড়ে বলেন, অনেকে বলেন যে না শুধুই ব্যথা করছে, অনেকে বলেন যে না মাড়িতে শিরশির সহ ব্যথা সহ পুঁজ সবই একসাথে আছে। তো আমরা তারপরে অনেকে আসে গ্রস ক্যারিস নিয়ে, অনেকে আসে শিরশির, শুধুই শিরশিরের প্রবলেমটা নিয়ে যে আমার দাঁতে শিরশির করছে। আবার অনেকে আছে যে ক্যারিজ, এত বড় বড় ক্যারিজ মুখের ভিতরে যে ওনারা আসলে ছোট ছোট ক্যারিজগুলোকে নেগলেক্ট করতে করতে বড়, একদম বড় করে ফেলে এবং সেই অবস্থা আমাদের কাছে নিয়ে আসে। তো আমরা জানি যে ডক্টর সাইম যে দাঁতের 3টা লেয়ার, এনামেল, ডেন্টিন, পাল্প। এটা তো মানে এখন মোটামুটি অনেকেই জানি, এবং আমরা অনেকেই ব্রাশ করতেও কিন্তু ভুল করি। দেখা যায় যে আমরা ব্রাশ, আমি পেশেন্টকে যখন জিজ্ঞাসা করি 90% পেশেন্ট এইভাবে বলে আমরা এইভাবে ব্রাশ করি, বাট ব্রাশের টেকনিকটা আসলে এইভাবে ব্রাশ করাটা টোটালি ফল্ট। কারণ এইভাবে ব্রাশ করতে গেলে দেখা যায় যে এনামেলের চাপটা বেশি পড়ে, এনামেলটা ক্ষয়প্রাপ্ত হয় এবং আমরাই আমাদের এনামেলটাকে ধ্বংস করে ফেলি, দেন শিরশির করে। এটা আমরাই ক্রিয়েট করি আসলে। এই বিষয়গুলোতে বিশেষ করে দাঁতের কেয়ার কিভাবে পরিচর্যাটি করা যেতে পারে আদর্শভাবে, এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। তার আগে যেতে চাচ্ছি, আপনি প্রথমে যেটি বলছিলেন যে মাড়ির বিভিন্ন সমস্যা, যে মাড়ি দিয়ে রক্ত পড়া বা পুঁজ পড়া এবং অন্যান্য সমস্যা, তো কেন এমনটি হয়ে থাকে? আসলে দেখা যায় আমরা সারাদিন আমাদের মুখে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া একেবারে ফুল অফ। তো আমরা সারাদিন যে খাবারগুলো খাই এবং এই খাবারগুলো যখন একটু সচেতন হইলেই কিন্তু খাবারগুলো আমরা নিজেরাই ক্লিন করে রাখতে পারি এবং মাড়ির সমস্যা আমরা নিজেরাই অ্যাভয়েড করতে পারি। আমরা সারাদিন খাবার খাচ্ছি, কুলকুচি করছি না, আবার অনেকক্ষণ ধরে মুখ বন্ধ করে একটা হয়তো প্রোগ্রাম অ্যাটেন্ড করছি বা শুয়ে দিনের বেলায় ঘুমাচ্ছি, উঠে হয়তো ব্রাশ করছি, এবং আমরা রাতের বেলায় বিশেষ করে খুব মানে ব্রাশ করার পেছনে খুব অনীহা অনেকের। আসলে আমাদের 2 টাইমস ব্রাশ করা উচিত এবং খুব প্রপার নিয়মে ব্রাশ করা উচিত। যেভাবে ব্রাশ করেন খেয়াল করবেন প্রত্যেকটা কণা আমাদের শেষ দাঁতের শেষ সারফেস পর্যন্ত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে কিনা। আপনি অবশ্যই মিডিয়াম সফট ব্রাশ নেবেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা মাড়ির ভেতরে ঢুকানোর চেষ্টা করব, এবং ওপরের দাঁত হলে ওপর দিক থেকে নিচের দিকে স্ট্রোক, নিচের দাঁত হলে নিচে থেকে ওপরের দিকে স্ট্রোক দিব। তাহলে হবে কি, 2 দাঁতের যে ফাঁকা যে গোলাকার যে ভেতরের অংশটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসবে। তখন কিন্তু এতটা, এখন যেমন জ্যামিং হচ্ছে, আর আমাদের খাদ্যাভ্যাস অনেক বড় একটা ব্যাপার, আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, স্টিকি ফুড খাচ্ছি, যেটা কিনা আমরা খাওয়ার সাথে সাথেই কুলকুচিও অনেকে করি না। আমরা যদি স্টিকি ফুডটা খাওয়ার সাথে সাথে একটু কুলকুচির অভ্যাস করে ফেলি, যেমন আমি যদি চিনি দিয়েও চা খাই, চিনিটাই কিন্তু আমার মুখে জমা হবে, সেইটাই ব্যাকটেরিয়াটা তার খাবার হিসেবে পাবে। যেই ব্যাকটেরিয়া থাকুক না কেন, স্টেফাইলোককাস, স্ট্রেপ্টোককাস, এরা করবে কি, ওইটাকে খাবার হিসেবে নিয়ে প্রথম 48 ঘন্টায় সেমি পারমিয়েবল একটা মেমব্রেন তৈরি করবে, যেটা কিনা আস্তে আস্তে ওরা, আমরা প্ল্যাক বলি, নরম একটা দেখবেন দইয়ের মতো কোনা দিয়ে জমে যায়। এই প্ল্যাকটা ম্যাচুরেশন হয়ে ওই পাথর, আমরা যেটা স্টোন বা পাথর বলে থাকি, তো এটা আসলে হয়ে যায়। যখন হয়ে যায় এটাই আস্তে আস্তে আমরা ভাবি যে আচ্ছা আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু এইটাই মুখে দুর্গন্ধ তৈরি করে, এটাই মুখের ব্লিডিংয়ের যে ব্যাপারটা, অনেকদিন ধরে এটা স্টে করলে ব্লাড আসতে থাকে, চুষ দিলে রক্ত বের হয়, ব্রাশ করছে থুতু ফেললো, তখন দেখা গেল যে ব্রাশের থুতুতে রক্ত। তো এটা আসলে এই পাথর জমা থাকার কারণেই এই ব্যাপারটা ঘটছে। 1 বছর পর না হইলেও অন্তত যখন মনে হবে যে আমার মুখে দুর্গন্ধ হচ্ছে, মানে ব্রাশ করার 1 ঘন্টা পরে আবার মুখটা নোংরা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তখনই আমার মনে হয় যে ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত এবং তার মুখটা পরিষ্কার করা উচিত। তাহলে আমরা এই ধরনের প্রবলেমগুলো কিন্তু সহজে অ্যাভয়েড করতে পারবো। আপনি বলছিলেন যে এই যে দাঁতের পরিচর্যা না করা হলে যে স্টোন হতে পারে বা পাথর জমতে পারে, সেই ক্ষেত্রে যে যখন একজন রোগী আসছে আপনার কাছে এরকম পাথর হয়ে গিয়েছে দাঁতে, তখন তার চিকিৎসা কিভাবে করা হয়ে থাকে? পাথর যখন আমাদের মানে এটার একটা মাইল্ড, মডারেট, সিভিয়ার কেসগুলো আমরা 3 ভাগে ভাগ করে ফেলি, এবং সিভিয়ার কেসে যেটা করি যে আমরা মাইল্ড তাকে স্কেলিং করে ছেড়ে দিই, বা মুখ অনেকে ওয়াশ বললে বুঝে ভালো, ওয়াশ করে ছেড়ে দিই। আবার দেখা যায় যে না ওয়াশ
ব্রাশ করলেও হচ্ছে না, আমরা সাবজিঞ্জিভাল কন্ডিশনে যেতে হচ্ছে, ওখানে ভেতর থেকে পরিষ্কার করে রুট প্ল্যানিং সহ করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা ওষুধও দিয়ে দিই সাথে এবং প্যাকও দিয়ে দিই কিছুটা, যেন উনি বাসায় গিয়ে যেন ওভাবে কষ্ট ফিল না করেন, এবং উনি আসার সাথে সাথে ওনাকে ওষুধ দেওয়ার আগে আমরা স্কেলিং প্লাস রুট প্ল্যানিংটা সুন্দরভাবে চেষ্টা করি। এই বিষয়গুলো সম্পর্কে আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত জানবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নোয়াখালী থেকে বলছিলাম, শরীফুল। জি বলুন। আমার বাচ্চার বয়স হলো 6.5 বছর। তার দাঁত ওঠেনি, হাতের নখগুলো ঠিক মতন হয়নি। তো এটা ডাক্তার বলছে এক্টোডার্মাল ডিসপ্লাসিয়া। তো এটা সমাধান কি? এটা রোগের চিকিৎসা কি? তার আপনার শিশুর কি নখ এবং দাঁত ছোটবেলা থেকে একেবারেই হয়নি? না, আর সে গরম সহ্য করতে পারে না, আর সবসময় পানিতে গোসল করতে চায়, পানি দিয়ে গোসল করতে চায় সবসময়, গরম সহ্য করতে পারে না। জি, আপনার কি কোনো প্রশ্ন রয়েছে? দর্শক ধন্যবাদ আপনাকে। আসলে এটা যখন মায়ের পেটে থাকে, বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তখন মায়ের অনেক বেশি ক্যালসিয়াম দরকার হয় দাঁত গঠন এবং বোনস গঠনের জন্য, এবং এই নেলসও। তো হয় কি, অনেক মারা ক্যালসিয়াম এক্সট্রা ক্যালসিয়াম ট্যাবলেট হিসেবে খায় না, তারা ভাবে আমরা দুধ খাচ্ছি এতেই মনে হয় হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা এখানে একটু গ্যাপ থেকে যায়। তো ওনার বেবির যেটা হয়েছে, দাঁত 6.5 বছর যদি বয়স হয়ে থাকে, 6.5 বছর আগে দুধদাঁত উনি মেনশন করেন নাই যে দুধদাঁত আসছিলেন কিনা। দুধদাঁত যদি ছোটবেলায় দুধদাঁত থাকে, অবশ্যই তার পার্মানেন্ট দাঁত আসার কথা। উনি বলছিলেন যে জন্ম থেকেই দাঁত এবং নখ ছিল না। আচ্ছা, যদি না থাকে তাহলে এক্সরে করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার এক্সরে করে দেখতে হবে যে মাড়ির নিচে, মানে 6 বছর 6.5 বছর পর্যন্ত পার্মানেন্ট দাঁত আসার সুযোগ আছে, মাড়ির নিচে পার্মানেন্ট দাঁতের জাম রয়ে গেছে কিনা। যদি কোনোভাবে জাম থেকে যায়, তাহলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিলে বা ওনাকে হরমোনগুলো ডক্টর দেখানোর পরে ওনাকে সাজেস্ট করলে মনে হয় ভালো হবে ওনার জন্য, ওনার বেবির জন্য। বিশেষ করে এক্সরে না করে তো বোঝাই যাচ্ছে না যে ভেতরে দাঁত রয়ে গেছে কিনা। দাঁত থাকলে অবশ্যই উঠে আসবে। এবং সেই ক্ষেত্রে যিনি ফোন করেছিলেন তিনি একজন ডেন্টাল সার্জন এবং সাথে সাথে একজন হরমোন বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারেন। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ। বিরতির আগে, প্রশ্নটির আগে আমরা যে বিষয়ে কথা বলছিলাম তা হচ্ছে যে মাড়িজনিত বিভিন্ন সমস্যা, এবং আপনি বলছিলেন যে মাড়িতে দাঁতের এখানে পাথর জমলে অনেক সময় স্কেলিং করা হয়ে থাকে। স্কেলিং বিষয়টিকে একটু সহজ করে বলুন। স্কেলিং বিষয়টা আসলে আমরা আলট্রাসনিক ভাইব্রেটর একটা মেশিন আছে, যেটা দিয়ে জাস্ট আমরা শুধু পাথরটার উপরেই ধরি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং পাথরটাকে ফেলে দিই। এই যে অনেকে একটু ভুল ধারণা পোষণ করে থাকেন যে আমাদের মনে হয় স্কেলিং করে দাঁতের মাড়িটাকে ফাঁকা করে দিচ্ছে বা আলগা করে দিচ্ছে, পরবর্তীতে এই আলগাটা ঠিক হবে না। বাট আমরা আলগা করে ময়লাটা পরিষ্কার করে আবার মাড়িটাকে লাগানোর জন্যই আলগাটা করছি। আমরা এই পর্যায়ে আলগাও করি না যে আর দাঁতের সাথে মাড়িটা লাগবে না, বাট আমরা মাঝখান থেকে ময়লাটা ফেলে দিচ্ছি। পেশেন্টের এই ময়লাটা ফেললে পেশেন্ট মানে মাড়িটা যখন টাইট করে লেগে যাবে, এবং তখন দেখবেন যে আগের চেয়ে অনেক বেশি বেটার ফিলিংসটা আসছে। আগে যেমন কষ্টগুলো হতো, সেই কষ্টগুলো উনি সহজেই রিলিফ পাবেন। জি ধন্যবাদ। আরেকটি ফোন নিয়ে আমরা আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার প্রবলেম হচ্ছে, আমার বয়স হচ্ছে 25। আমার দাঁতের মাঝখানে মাড়ির দাঁতের মাঝখানে আপনার গর্ত গর্ত হয়ে গেছে। তো খাবার খেতে গেলে ব্যথা পাই বা এরকম। আমি ডক্টরের কাছে গিয়ে ফিলিং করেছি একটা। তো এটা মানে কি, এটা কি ডক্টরের কাছে যাওয়া ছাড়া আর কোনো ইয়ে আছে? আর ডক্টরের কাছে গেলে মানে আপনার যে হ্যালো। জি বলুন, শুনছি। সংযোগটি কেটে গিয়েছে। দর্শক আপনি পুনরায় চেষ্টা করুন, আমরা যে তথ্যগুলো পেলাম সেগুলো নিয়ে আলোচনা করছি। জি, উনি ফোন করেছিলেন এবং বলছিলেন মাড়ির দাঁতে গর্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনার বয়স যেহেতু আপনি 25 বলেছেন, এখন দাঁতের কালার, যেই কালারের দাঁত একদম ঠিক সেই শেড অনুযায়ী ফিলিং করা যায়, ইভেন কাজ সহ গঠন করা যায়। আমাদের দাঁতে যে একটু ঢেউ খেলানো ব্যাপারটা থাকে, আমরা ঠিক সেই রকম ঢেউয়ের মতো করেই ফিলিং করে দিতে পারি। লাইট কিউর আছে, আলট্রাসনিক কিউর আছে, অটো কিউর আছে, যে কোনো ধরনের কিউর আমরা এটা সম্ভব। এবং আপনি দেখে এবং বাহির থেকেও কেউ দেখে কখনো বুঝবে না যে এটা ফিলিং করা। আগে যেমন একটা কালো ফিলিং ছিল, এখন কিন্তু খুব ভালো ফিলিং, এবং ফিলিং করলে আপনি বুঝবেন না, ফিলিং করলে দাঁতটা রক্ষা পেয়ে গেল। আর যদি গর্ত রেখে দেন তাহলে তো অবশ্যই এটা পাল্প ধরবে, পাল্পের ডিজিজ হয়ে যাবে। আপনার গোড়ায় গিয়ে, আমাদের দাঁত তো অনেকখানি লম্বা, যতটুকু আমরা দেখি তার আরও 2 গুণ লম্বা নিচে ভিতরে, মাড়ির ভিতরে। তো গোড়ায় গিয়ে যখন অ্যাবসেস হয়ে যাবে বা ইনফেকশন হয়ে যাবে, সেখানে তো সেইটা মাড়িতে ঘা হয়ে যাবে। তার চেয়ে ভালো ফিলিং করে নেওয়া।
জি, এবার যদি আসি যে উনি বলছিলেন দাঁতে গর্তটি কি কারণে হলো? গর্ত আমাদের শাস্ত্রে আমরা এটাকে বলি ক্যাভিটি। অ্যাকচুয়ালি এনামেল সারফেসের উপরে যে স্টেগনেন্ট এরিয়া যখন পেয়ে যায়, একটা কোনো কিছু খাবার আটকে যাওয়ার একটা সুযোগ পেয়ে যায়, সেই খাবারটা নিয়মিত আটকাইতেই থাকে যদি আমরা ঠিকমতো ব্রাশ করে সেটাকে ক্লিন করে ফেলে না দিই। তো ও যখন আটকাইতে থাকবে, ভাইরাস ব্যাকটেরিয়া ওখানেই সে খেতে থাকবে। খেতে খেতে ভাইরাসটা করে কি, এনামেলের লেয়ারটাকে আস্তে আস্তে গর্ত করে সে ভেতরে ঢোকার চেষ্টা করে। এবং এনামেল বডিতে সবচেয়ে শক্ত অংশ হচ্ছে এনামেল। আমাদের যত বোনস যত কিছু আছে সবচেয়ে শক্ত লেয়ার হচ্ছে এনামেল। এটা যখন একবার ওটা ব্যাকটেরিয়া ধ্বংস করে ফেলতে পারে, তখন ও ইজিলি ডেন্টিনের ভেতরে চলে যায় এবং পাল্পের ভেতরে চলে যায়। অনেক সময় দেখা যায় গর্ত বাইরে ছোট, বাট ভেতরে অনেকখানি গর্ত। আবার অনেক সময় দেখা যায় যে ভেতরে গর্ত করতে পারে না, কিন্তু বাইরের দিক থেকে অনেকখানি ছড়ায় গেছে। তো এটা আসলে যে গর্ত যেই রকমই হোক, আমাদের উচিত ছোট গর্ত হইলেই সাধারণত ডেন্টিস্টের কাছে গিয়ে এটা বন্ধ করে ফেলা। এটা যদি কোনো কারণে রেখে দেয়, এটা অবস্থা তো আস্তে আস্তে খারাপ হইতেই থাকবে। অর্থাৎ সেই ক্ষেত্রে গর্ত হবার ক্ষেত্রে অন্যতম প্রধান কারণ হচ্ছে যে নিয়মিত পরিচর্যা না করা, নিয়মিত ব্রাশ করা, নিয়মিত রাতের বেলা অবশ্যই আমরা সারা রাত ধরে মুখ বন্ধ করে ঘুমাই। এটা একটা অ্যানারোবিক পরিবেশ, জীবাণুদের জন্য খুব মজার পরিবেশ। ওরা এই পরিবেশটাই পছন্দ করে এবং ওরা খুব দ্রুত তখন ওদের কাজ করতে পারে। দিনের বেলা এতটা দ্রুত পারে না। জি, ধন্যবাদ। আরেকটি ফোন নিয়ে আমরা আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রত্না গাজীপুর থেকে বলতেছি। জি বলুন। আমার বয়স 27 বছর। জি ভাইয়া, আমার সমস্যা হয়েছে, আমার মানে মিষ্টি জাতীয় খাবার খেলে আমার বাম পাশের চোয়ালের এখানে উপরের পাটিতে প্রচুর ব্যথা, মানে অনেক শিরশির করে ব্যথা হয়। আর আর আমার পুরো মুখের ভিতরে আপনার মানে কেমন জানি মানে ছিলে ছিলে গেছে, এরকম মনে হয় আঠার মতো পুরো মুখ ভিতরে, মানে যা খায় তা ঝাল লাগে। আর আপনার হা করতে পারি না, পুরো মুখ ভিতর থেকে টেনে আসে। জি দুই পাশে জিহ্বা মানে গালের দুই পাশে আপনার মানে প্রচুর দাঁত দাঁত। জি, আপনার কোনো প্রশ্ন কি রয়েছে? মানে আমার আবার দাঁতে মানে কোনো ছিদ্র নাই, কোনো কিছু নাই এভাবে। আচ্ছা, আপনি অনেকদিন ধরে কি মাউথওয়াশ জাতীয় কিছু ইউজ করছেন? মাউথ ওয়াশ না আপু, আমি শুধু সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহার করি। আচ্ছা, সাদা সাদা কোনো র্যাশ দেখা যায়? দাঁতে না, গালের মাংসে? গালে না, সাদা সাদা র্যাশ না, মানে দেখা গেলে মনে হয় ছোট ছোট ছিদ্র ছিদ্র, মানে কেমন জানি দানার মতো, কিন্তু এভাবে হাত ধরলে লাগে না, কিন্তু জিহ্বা দিলে আপনার অনুভব করা যায়। এটা কি গালে? হ্যাঁ, গালেতে জিহ্বায় আপনার কিছু খাইতে পারি না, সব ঝাল লাগে। জি, ধন্যবাদ। দর্শক সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। আসলে আমার মনে হয় উনার আলসারেশনের প্রবলেম হয়েছে মুখের ভেতরে। তো উনি মুখে যেহেতু অন্য কোনো প্রবলেম নাই, আর উনি যেটা বলছেন মাড়িটারি ছিলে ছিলে যাচ্ছে, এবং অনেক দিন ধরে একটা মানুষের শরীরে যে কোনো একটা ভিটামিনের ডেফিসিয়েন্সি যদি অনেকদিন ধরে হতে থাকে, এটা বি ভিটামিনও হতে পারে, সি ভিটামিনও হতে পারে, এটা যদি কন্টিনিউয়াস একটা ডেফিসিয়েন্সি চলতে থাকে, তাহলে কিন্তু মুখের ভেতরে একটু, উনি যেটা বললেন যে ঝাল খেতে পারছি না বা এই আলসারেশনের এই সিমটমগুলো এই ধরনের হয়, যে হয়তো উনি এক্সট্রিম ঝাল বা আমরা যেটা নর্মাল ঝাল ভাবছি এটাই ওনার কাছে পেইনফুল লাগছে। তো যেহেতু আর কোনো গর্ত নাই, আলসারেশনের কারণে হয়তোবা এমনটি হচ্ছে। এবং উনি যেটি বলছিলেন যে মিষ্টি খেলে শিরশির করে, এটা ওই সেন্সোডাইন টুথপেস্ট ইউজ করার কথা বলছেন। এটা কতদিন ইউজ করেছেন এটা আমার জিজ্ঞাসা করতে, আসলে এটা অনেক দিন ধরে ইউজ করাটা আসলে ঠিক না। এটা আপনি একটা সেন্সোডাইন শুধু না, একটা ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট যখন ইউজ করবেন, পরবর্তীতে একটা নর্মাল টুথপেস্ট ইউজ করবেন, দেন আবার আপনি ফ্লোরাইডে ফেরত আসতে পারেন। মানে ফ্লোরাইড 2% থাকে আমরা জানি পেস্টে, কিন্তু আপনি জাস্ট একটা ফ্লোরাইড ইউজ করে শেষ করে আর একটা নর্মাল পেস্ট ইউজ করে আবার ফ্লোরাইডে আসেন, তাহলে ফ্লোরোসিসের যে ব্যাপারটা, ফ্লোরাইড ডিপোজিশন হইতে হইতে যে আমরা বলি যে এনামেলটাকে মল্টেট করে দেয়, এই জিনিসটা করার সুযোগ পাবে না। ফ্লোরাইড কোনো খারাপ কিছু, কোনো লেয়ার তুলবে না, কিন্তু শিরশিরটা করবে অনেকদিন ধরে ইউজ করলে। এবং ফ্লোরাইড ইউজ করলে কিন্তু দাঁতের কালারও খয়েরি হয়ে যায়। আমাদের যেমন আস্তে আস্তে মনে হয় যেন হলুদ খাচ্ছি বলে ইয়ালোই চলে যায়, ফ্লোরাইড দিলে, কন্টিনিউয়াস দিলে দাঁতের কালারটা খয়েরি হয়ে যায়। জি, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ হচ্ছে যে কোনো ব্র্যান্ডের টুথপেস্টের ক্ষেত্রেই যে একই ব্র্যান্ডের টুথপেস্ট বারবার ব্যবহার না করে সেটি পরিবর্তন করে চেঞ্জ করা উচিত। টুথপেস্ট সবগুলোতে কম বেশি ওদের মেটেরিয়ালস সবই এক থাকে, শুধু ফ্লেভার আলাদা থাকে। তো যার কারণে আমি সাজেস্ট করব যে একটা মানে 2-3টা টুথপেস্ট নেন এবং আপনি একটার পর একটা ইউজ করেন, এটা সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ। এই বিষয়গুলো সম্পর্কে আপনার কাছ থেকে আরো বিস্তারিত আমরা জানবো, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে।
দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি দাঁতের বিভিন্ন সমস্যা, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর উৎপলা সরকার, ডেন্টাল সার্জন, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে বেশ কিছু সমস্যা নিয়ে কথা হচ্ছিল। এবার মূলত আপনার কাছে জানতে চাইব যে বাচ্চাদের দাঁতের যত্নের বিষয়ে আপনার পরামর্শ কি? আচ্ছা, বাচ্চাদের দাঁতের যত্নে আমি একটু বলতে চাই যে বাচ্চাদের দাঁত এসে যায় 6.5 মাস বয়সে। তো ওই অনেকে ভাবেন যে দাঁত আসছে, আরও অনেকগুলো দাঁত আসুক তারপর থেকে আসলে যত্ন শুরু করব। অ্যাকচুয়ালি যখন 4টা দাঁত মুখে এসে যায়, দ্যাট ইজ 7.5 মাসের কাছাকাছি বয়সে, তখন থেকে আসলে একটু একটু করে যত্ন নেওয়া উচিত। কারণ আমরা একটু ভেজা ন্যাকড়া দিয়ে বাচ্চাদের দাঁতগুলোকে মুছে দিতে পারি। তাহলে ওরা যে দুধ খাচ্ছে বা চিনি খাচ্ছে বা যে ওদের যদি আমরা যেই খাবারই খাওয়াচ্ছি না কেন, ক্লিয়ার ওয়াটার দিয়ে তো ওরা খাচ্ছে, ওরা তো কুলকুচি করা বুঝবে না। তো আমরা যদি একটু মুছে দিই তাহলে দাঁতগুলো কিন্তু খুব সুন্দরভাবে থেকে যায়। তো কিছুদিন পরে দেখা যায় যে আর ওদের বাচ্চাদের দাঁত মানে 2 বছরের কাছাকাছি সময় থেকে মোটামুটি ওদেরকে আমাদের ব্রাশের সাথে পরিচয় করা দেওয়া উচিত, যে কিভাবে ব্রাশটা উনি যে এই ব্রাশ করার টেকনিক সম্পর্কে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি ভাইয়া, আমার নাম শাকিলা, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার দাঁতের মাঝখানে বেশ বড় একটা ফাঁকা, তো এই ফাঁকা কিভাবে বন্ধ করা যায়, এটা কেমন খরচ পড়বে, একটু ম্যাডামের কাছে জানতে চাচ্ছিলাম। জি, সাথেই থাকুন দর্শক, আমরা উত্তরটি নিচ্ছি। আচ্ছা আপু, আপনি বলেছেন আমরা মিডিয়ান ডায়াস্টেমে বলি আমরা এই প্রবলেমটাকে। তো এটা আসলে অনেকভাবে করা যায়। এটা লাইট কিউর দিয়ে করা যায়, এটা অটো কিউর দিয়ে করা যায়। একদম দাঁতগুলোকে এমনভাবে বন্ধ করা যাবে যে দেখে বোঝা যাবে না, এবং লুকটা অনেক সুন্দর আসবে। আর এটা ক্যাপ করে পার্মানেন্টলি এটা করা যায়। আপনি যেহেতু 25 বছর বয়স উনি মেনশন করেছেন, তো এটা আসলে উনি যদি এখন ক্যাপ করে ফেলেন তাহলে উনি শক্ত কিছু কামড়ায় খেতে পারবেন। আর যদি লাইট কিউর করে তাহলে একটু যত্ন নিতে হবে যেন খুব শক্ত কিছু বাইট না পড়ে। তাহলে হয়তো লাইট কিউরগুলো অত মজবুত হয় না, কিন্তু ক্যাপ করলে কিন্তু অনেকটা মজবুত করেই করা যায়। এবং সুন্দর উনি যেই কালারের যেই দাঁতের যেই শেড আছে 32টা শেডে এটা পাওয়া যায়, অনেক সুন্দরভাবে এটা আমরা ক্লোজ করতে পারি। জি, ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। ফোনের আগে আমরা ছিলাম বাচ্চাদের দাঁতের যত্ন, এবং সেক্ষেত্রে আপনি বলছিলেন বছর 2 হলেই ব্রাশের সাথে পরিচয় করা দেওয়া উচিত, এবং সফট ব্রাশ, বেশি সফট ব্রাশ দিয়ে মাদেরই উচিত ব্রাশগুলোকে, বাচ্চাদের দাঁতগুলোকে ব্রাশ করাই দেওয়া। কারণ বাচ্চা তো ওরা শিখবে না, মাদের এটা করাইতে করাইতে বাচ্চার আগ্রহ তৈরি হবে। তখন দেখা যাবে বাচ্চা নিজেই আস্তে আস্তে ব্রাশের সাথে নিজেই ইন্ট্রোডিউস হইতে চাবে। আচ্ছা, আমি একটু বলে নিতে চাই, একটু পেশেন্টদের ভেতর একটু ভুল ধারণা থাকে যে ওরা এই বাচ্চাদের দাঁত আসার নিয়ে খুব ঘাবড়ায় যায় বা ভয় পেয়ে যায়। হয়তো অনেক বাচ্চা আছে যে 10 মাসে পড়ে গেল, দাঁত আসছে না, চিন্তার কোনো কারণ নাই। যদি টুথ জ্যাম ভেতরে ডেভেলপ হয়ে থাকে মায়ের পেটে থাকা অবস্থায়, অবশ্যই জ্যামটা বের হবেই, সেটা বের হয়ে আসবেই। হয়তো কারো একটু ক্যালসিফিকেশনের অভাব থাকে যার কারণে একটু দেরিতে আসে, বাট আসবে। আর যদি দুধদাঁত, আমরা 20টা দুধদাঁত বাচ্চাদের বলি যে 20টা দুধদাঁত নিয়ে বাচ্চারা দুধ খায়, দেন এই 20টা দাঁতই পড়ে যাবে। অনেকের ধারণা যে না, মাড়ির দাঁতগুলো হয়তো পড়বে না। এই মাড়ির দাঁতগুলোকে তারা ভাবে যে এটা, আমরা বড় বয়সে যে মাড়ির দাঁত নিয়ে এইটাই ভাবে, এবং ওরা ভাবে যে এটা তো ফেলা যাবে না, এটা তো থাকবে। বাট 20টা দাঁতই পড়ে যাবে। 20টা দাঁত পড়ে গিয়ে সেইটা 20টা কাভার করে আরো টোটাল 32টা দাঁত হবে পরবর্তীতে। এই দাঁত উঠার সম্পর্কে আপনার কাছ থেকে আমরা আরো জানবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আদাব ডাক্তার সাহেব। জি বলুন। আমি নওগাঁ থেকে বলছি, প্রান্তোষ। জি বলুন। আমার মেয়ের বয়স 14+। তো দাঁতের উপরের পাটির 3 নম্বর দাঁত, ওটা মূল দাঁতটা, ওই দুধের দাঁতটা না করাতে ডাক্তার সাহেব ওটা অপারেশন করে দাঁতটা বের ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে ওই বললেন যে দাঁতটা অরিজিনাল দাঁতটা ভিতরে আছে ওটা বেরিয়ে আসবে, কিন্তু তারপরে বেরিয়ে আসার কথা বলে আর কিছুদিন পর আমি আবারও ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার সাহেবেরা বলতে যে দাঁত আসতে ট্রাকশন লাগবে। তো ট্রাকশন খুব ব্যয়বহুল বিধায় ট্রাকশনটা না দিয়ে এখন দেখতেছি ওই দাঁতটা প্রায় 70% দাঁতটা চলে এসছে। তো এখন আমি যেটা জানতে চাচ্ছি যে ট্রাকশন ছাড়া ওই দাঁতটা কি স্বাভাবিকভাবে কি আসবে, না আমাকে ট্রাকশনেই যেতে হবে?
এটা আমি জানতে চাচ্ছি। এটা তো খুব দুশ্চিন্তার মধ্যে আছে। মেয়ে ওই দাঁতের জন্য মানে হাঁটতে পারে না, বান্ধবীদের সঙ্গে চলাফেরা করতে গেলে লজ্জা পায়। তারপর আমাকে বিষয়টা একটু বিস্তারিতভাবে জানাবেন, তা বড় উপকৃত হবো। জি, হ্যাঁ, আপনার কি অবশ্যই। কোনো প্রশ্ন রয়েছে? না, ঠিক আছে। 14 বছর সাথেই থাকুন দর্শক। 14 বছর বয়স আপনি বলেছেন, তো এটা হবে কি দাঁত একা আসবে, হয়তো দেরি হবে। আবার যদি একটু দেখা যায় পাশের দাঁতের কারণে, পাশের দাঁত আগে এসে গেছে, পাশের দাঁত তো জায়গা দখল করে ফেলছে, তো ও যখন আসবে ও ওই পাশের দাঁতের কারণে যদি আসতে না পারে, তাহলে কিন্তু অবশ্যই ট্রাকশন দেওয়াটা জরুরি। আর যদি ফ্রি স্পেস পেয়ে যায় যে ও জায়গা পেয়ে গেছে কিন্তু আসতেছে না, তাহলে আস্তে আস্তে হলেও আসবে। কিন্তু পাশের দাঁতের অবস্ট্রাকশনের কারণে যদি আসতে, সেক্ষেত্রে কিন্তু দর্শক আপনাকে ট্রাকশন দেওয়াটা জরুরি। আর ওর বয়সটা ট্রাকশন দেওয়ার জন্য পারফেক্ট। বেশি বয়স হয়ে গেলে আমাদের বোনগুলো যখন বেশি কম্প্যাক্ট হয়, তখন কিন্তু টানলেও সহজে আসতে যাবে না, তখন কিন্তু আরো কষ্টকর হবে। 16 বছরের আগেই যদি টানে, সেটা মনে হয় ভালো হবে। জি, সেই ক্ষেত্রে উনি পুনরায় আবার একজন ডেন্টাল সার্জনের কাছে যেতে পারেন এবং ট্রাকশন দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা সেটি দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ফোনটির আগে আমরা কথা বলছিলাম যে দুধ দাঁত পড়ে যাওয়া এবং ডেসিডুয়াল টিথ পড়ে পার্মানেন্ট টিথ ইরাপশন। তো সেই ক্ষেত্রে এই বিষয়টি সাধারণত কোন সময় হয়, যে স্বাভাবিক সময়সীমাটি কখন? সময় আমাদের দুধের দাঁত 6.5 মাস বয়সে আসে এবং 6.5 বছর বয়সে প্রথম পার্মানেন্ট আমাদের 1 নাম্বার যেটা বলি, সেন্ট্রাল লাইন থেকে দুই পাশে দুটো 1 নাম্বার আসে। তো এটা 6.5 বছর থেকে 7 বছর পর্যন্ত বা 7.5 পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। 7.5 পরে 8-এ 2 নাম্বার, তারপরে আস্তে আস্তে বয়স অনুযায়ী 14 বছর পর্যন্ত আমাদের মিক্সড ডেন্টিশন স্টেজ থাকে এবং 14 বছর পর্যন্ত আমাদের পুরো দাঁতের সেটআপটা আসতে থাকে। আর 18 থেকে 25 বছরে থার্ড মোলার যেটা আমরা আক্কেল দাঁত বলে থাকি, এটা আসলে 18 পরে। তো 14 বছরের ভেতরে মোটামুটি আমাদের 7 নাম্বার পর্যন্ত, দ্যাট ইজ আমরা মোটামুটি ওই 4টা আক্কেল দাঁত ছাড়া সব দাঁতই আমরা পেয়ে যাই। তো এর জি জি, একটি ফোন নিয়ে আমরা আবার এই আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জয়পুর থেকে আমি সানা পারভেজ বলছিলাম। জি বলুন। আমার মুখের দাঁতের শিরশির ব্যথা আর মুখ বন্ধ করে, এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। জি, কতদিন ধরে এই সমস্যাটি হচ্ছে? এটা প্রায় 1 বছর ধরে। জি, আপনার কোনো প্রশ্ন কি রয়েছে? আপনি কি স্কেলিং করেছিলেন গত 1 বছর? না, কিছু করা হয়নি। আচ্ছা, আপনার বয়স কত আপা? আমার বয়স 45 হবে। জি, সাথে থাকুন দর্শক, আমরা উত্তরটি নিচ্ছি। জি, আসলে স্কেলিং এর যে ব্যাপারটা, আমরা 18 পরে আমরা মানে আসলে বলে থাকি 18 পরে অবশ্যই একজন নরমাল স্বাভাবিক মানুষের একবার করে স্কেলিং করানো জরুরি। একবার করে কতদিন অন্তর? 1 বছর পর পর অন্তর স্কেলিং করানো জরুরি। আর এটা যদি হয় ডায়াবেটিক পেশেন্ট বা অন্য আদার্স ইমিউনোসাপ্রেসিভ ডিজিজ, যদি ওই পেশেন্টের ক্ষেত্রে আমরা 4 মাস বা 6 মাস পর পর অনুযায়ী যে তার দাঁত নোংরা হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী দেখে দেখে আমরা বলে দিই। বাট একটা সুস্থ মানুষের কিন্তু 1 বছরে একবার করে স্কেলিং করানো জরুরি। আপনি যেটা প্রবলেম ফেস করছেন, হয়তো বা আপনার গামের ভেতরে পাথর বেশি জমে গেছে, যার কারণে পাথরগুলো দাঁতকে ক্ষয় করছে এবং ডেন্টিনোএনামেল জাংশন, যেখানে এনামেল সবচেয়ে থিন, সেই জায়গাটাই ক্ষয়প্রাপ্ত করে ফেলছে, যার কারণে কিন্তু এখন যে শিরশির ভাবটা বা ব্যথা, শিরশির ডেন্টাল জাংশনে ক্ষয় করলে কিন্তু ব্যথা হয়, শুধু শিরশির না, শিরশিরের সাথে সাথে ব্যথাও হয়। তো এই ওনার যে এই প্রবলেমটা হচ্ছে, তো আপনার মনে হয় স্কেলিং সহ রুট প্ল্যানিং সহ আপনি যদি 7 দিনের একটু মেডিকেশনটা ট্রাই করেন, বেশ আপনার এই ওষুধটা সব মিলায় আপনার একদম পারফেক্ট একটা প্ল্যান হবে। এবং আপনি অবশ্যই ডেন্টিস্টের কাছে যান, গিয়ে স্কেলিং করেন, রুট প্ল্যানিং করেন, একটু ওষুধ খান 7 দিন, লবণ পানিতে কুলকুচি করেন, আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। জি, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। এবার একটু হালকাভাবে জানতে চাইবো যে আক্কেল দাঁতের সাথে আসলে আক্কেলের সম্পর্কটি কি? আক্কেল দাঁতের সাথে আক্কেলের কোনো সম্পর্ক নাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হইলো যে আক্কেল দাঁত আমাদের 7টা পর্যন্ত দাঁত ওয়ার্কিং দাঁত, 8 নম্বর দাঁত কখনোই বাইটে আসে না। অর্থাৎ এই দাঁতটা সবসময় একটু স্পেস ফাঁকা রেখেই বাইটটা ক্লোজ করে, কিন্তু এই দাঁতটা ঝামেলা বেশি করে, আসতে গিয়েও অনেক সময় দেখা যায় পুরাটা আসতে পারে না, স্পেসের অভাবে পেইন করে। আক্কেল দাঁত আসার আগে অনেকেই শোনা কথা যে জ্বর এসে যায়, ব্যথায় জ্বর এসে যায়। তো এটা আসলে আক্কেলের সাথে সম্পর্ক নেই, তবে জ্বরের সাথে সম্পর্ক রয়েছে। জি, আরেকটি ফোন নিয়ে আমরা আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ফারহানা বলছিলাম বরিশাল থেকে। আমার বেবি ক্লাস 7+। জি, ওর দুধ দাঁতে এই যে পোকা ধরেছে, তো আমি কি করতে পারি এর জন্য? জি,
কোনো প্রশ্ন আচ্ছা, রয়েছে? আপনার বেবি কি বোতল ইউজ করে? বেবি বোতল খায় দুধের? না না না, ও তো 7+ মানে 7 বছর, ও আচ্ছা। আগে খেত। আচ্ছা আচ্ছা, ওর পার্মানেন্ট দাঁতেই ক্যারিজ হয়েছে নাকি দুধ দাঁতে? না, দুধ দাঁতে, কারণ সব দাঁত পড়েনি, ও দাঁত পড়তেও দেরি হচ্ছে, আবার উঠতেও দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা আপু, জি, ঠিক আছে দর্শক, সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। জি। আচ্ছা আমার মনে হয় যদি ক্যারিজের অনেক দাঁতেই ক্যারিজ হয়, ক্যারিজগুলোকে রিমুভ করে সেখানে ফিলিং করে দেওয়া সবচেয়ে ভালো। কারণ আমরা যদি দুধ দাঁতগুলো ফেলে দেই, সিরিয়াল অনুযায়ী না পড়ে, আমরা যদি নিজেরাই ক্যারিজ হয়েছে বলে ফেলে দেই, যেই জায়গাটার দাঁত ফেলে দিলাম পাশের দাঁতটা যখন আসবে সে কিন্তু ওই ফাঁকা জায়গা দিয়ে আসবে, যার ফলে এলোমেলো বাঁকা বাঁকা ফাঁকা দাঁত হওয়ার চান্সটা খুব বেশি। এই জন্য বয়সের আগে কখনোই দাঁত ফেলা উচিত না, দাঁতগুলোকে প্রিজার্ভ করা উচিত। আর এমনি যখন বাচ্চার দাঁত গোড়া দিয়ে দাঁত এসে যায়, গোড়া ক্ষয় করতে করতে আসে বিধায় সেই দাঁতটাকে লুজ করে নরম করে পরেই তারপর দাঁতটা ওঠে, যার কারণে আমাদের যে আগেই ফেলে জায়গা তৈরি করে রাখতে হবে ব্যাপারটা সেরকম না। দাঁত ওর জায়গা ও তৈরি করে নিয়ে ও বসবে। যদি কোনো কারণে দাঁতটা বেশি পিছনে বা বেশি সামনে আসে, তখন কিন্তু দুধ দাঁত নড়ে না, তখন একটু আপনার একটু যোগাযোগ রাখতে হবে যে আমার এই দাঁতটা কোন বয়সে পড়া উচিত, কোন বয়সে ফেলা উচিত। ফেলে জায়গাটাকে বয়স, তখন আমরা সিরিয়াল এক্সট্রাকশন নামে আমাদের একটা ট্রিটমেন্ট আছে, যখন মানে পেছনে বা সামনে আসে তখন আমরা বয়স অনুযায়ী সিরিয়াল এক্সট্রাক্ট করে থাকি। জি, ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। এবার আরেকটি খুব কমন বিষয় কিন্তু হয়, যেটি যে ডেসিডুয়াল টিথ বা দুধ দাঁত পড়ে গিয়েছে কিন্তু পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত সেটি উঠছে না, সেই ক্ষেত্রে কারণ কি এবং চিকিৎসা কিভাবে করা হয়ে থাকে? আচ্ছা, এটা আসলে দেখা যায় যে যারা দুধ দাঁতগুলো পড়ে গিয়েছে এবং দাঁত আসছে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটা এক্সরে করলে আমরা বুঝতে পারবো দুধ দাঁতের টুথ জামটা ডেভেলপড হয়েছে কিনা, ভেতরে আছে কিনা। যদি ডেভেলপড হয়ে মাড়ির ভেতর থেকে যায় সেটা অবশ্যই আসবে, তবে ওই সময় বাচ্চার একটু খেয়াল রাখতে হবে বাচ্চার সব নিউট্রিশন সে ঠিক মতো পাচ্ছে কিনা। শুধু যে ক্যালসিয়াম বলবো যে ক্যালসিয়াম মিনারেলসের জন্য হচ্ছে তা কিন্তু না, প্রপার তার বডিতে যদি যে কোনো একটা ভিটামিনের অভাব থাকে, দাঁতটাকে তো মাড়ি ঠেলে বের হয়ে আসতে হবে, সেই শক্তিটা দাঁতের থাকতে হবে। সো সবগুলো নিউট্রিয়েন্টস যদি সে পেয়ে যায়, সে এনিহাও বের হয়ে আসবেই। সেই ক্ষেত্রে মানে সুষম খাদ্য যেটি সেটি নিশ্চিত করতে অবশ্যই হবে। অবশ্যই বাচ্চার অন্তত 7-8 বছর বয়স পর্যন্ত তাকে নিয়মিত প্রত্যেক স্তরে খাবার দেওয়া উচিত এবং পরিমিত, ওর যতটুকু লাগলে ডায়েট প্ল্যান অবলম্বন করে দেওয়া উচিত। জি, একজন দর্শক এর আগে ফোন করেছিলেন যে শিশিরের কথা বলছিলেন তিনি, এবং আপনি বেশ কিছু কারণ বলেছিলেন যে ফ্লোরাইড টুথপেস্টের কথা। শুধু কি এই টুথপেস্ট জনিত কারণে শিশির হয় নাকি অন্যান্য কারণও রয়েছে? আরো কিছু কিছু কারণ আছে, যেমন এটা আসলে যারা একটু অ্যালকোহলিক তাদের ইরোশন হয়ে যায়। ইরোশন বলতে উপরের সারফেসটা খুব সুন্দরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। আবার ব্রাশের কারণেও কিন্তু ডেন্টিনের জাংশনে বেশ কিছুটা অনেকের দাঁত কেটে যায়। তো এটা আসলে তখন কিন্তু বেশ ভালো শিশির করে এবং ব্যথা করে। শিশিরের জন্য বেশ মনে হয় যে ব্যথা করছে দাঁতের কোনো একটা জায়গায়, তখন বোঝা যায় না আসলে কোন জায়গায় ব্যথা করছে এবং তীব্র ব্যথা বোধ করে। তো আবার একটা আছে যে আমরা আমাদের ছাই, কয়লা বা একটু জোরে দাঁত ডলে মাজার একটা একটু প্রবণতা, এতেও কিন্তু এনামেলটা খুব দ্রুত ক্ষয় হয়। এনামেলটা যদি ক্ষয় হয়ে যায়, মানে ওর অর্ধেকের বেশি ক্ষয় হয়ে যায়, তখনই সে শিশির নিতে আরম্ভ করবে। আর কিছু কিছু ডিজিজ আছে যে ডিজিজগুলোর কারণে দাঁত আসলে শিশির, যেমন আমাদের যদি জিঞ্জিভাইটিস হয়, জিঞ্জিভাইটিসটা যদি এমন হয় যে জিঞ্জিভাইটিসটা আলসারেটিভ জিঞ্জিভাইটিস হলো, তখন কিন্তু পুরো দাঁত নিয়ে শিশির করবে, পুরো মুখ নিয়ে শিশির করবে। এই ধরনের রোগের কারণেও হতে পারে। জি, দাঁতের অন্যান্য রোগগুলো সম্পর্কে এবং তার প্রতিরোধ প্রতিকার সম্পর্কে আপনার কাছ থেকে জানবো, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি দাঁতের বিভিন্ন সমস্যা, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর উৎপলা সরকার, ডেন্টাল সার্জন, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে বেশ কিছু সমস্যা নিয়ে কথা হচ্ছিল, এবার একটু আসতে যাচ্ছে যে কসমেটিক পারপাসে। এখন কিন্তু মানুষজন যে কেবল রোগ বা সমস্যা নিয়েই ডেন্টাল সার্জনের কাছে যাচ্ছে তা না, যে অনেকে কসমেটিক গ্রাউন্ডেও যাচ্ছেন। তার ভিতরে অত্যন্ত কমন একটি সমস্যা হচ্ছে যে আঁকাবাঁকা দাঁত। একজন রোগী যখন আঁকাবাঁকা দাঁত নিয়ে আপনার কাছে এসে থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন? আসলে যখন রোগীরা আঁকাবাঁকা ফাঁকা দাঁত নিয়ে আসে, তখন বয়সটা একটা ফ্যাক্টর,
কারণ আঁকাবাঁকা ফাঁকা দাঁতের চিকিৎসাটা আসলে 13 থেকে শুরু করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এখন একটা বাচ্চার যখন 6.5 বছর বয়সে দাঁত আসে, তখনই দাঁতটা বাঁকা উঠলো না সোজা উঠলো বোঝা যায়। মানে একটা, দুইটা বা তিনটা দাঁত উঠলেই কিন্তু কিছুটা টের পাওয়া যায় যে দাঁতগুলোর টোটাল সেটআপটা হয়তো ওরকম স্মুথ আসছে না। তখনই যদি আসে তখন কিন্তু আমরা মানে তখন থেকে আমরা চাইলে ট্রিটমেন্টের অপশন শুরু করতে পারি। কিন্তু এর অনেকে দেখা যায় যে না, সবগুলো দাঁত আগে ঠিক মতো হোক, তারপরে আঁকাবাঁকা হয় কিনা দেখি, তারপরে আফটার 40 বা 18-এর পরে আসতেছে। তো 20-25-এর পরে এটা আসলে অনেকটাই টাফ হয়ে যায় করাটা। 13 থেকে শুরু করলে খুব ভালোভাবে 2 বছরের ভেতরে আঁকাবাঁকা যত বাঁকাই থাকুক এটাকে সঠিক করা সম্ভব এবং খুব ইজিলি হয়। বাচ্চার বোনস মডিফিকেশন তখন খুব ইজিলি করা যায়। আর যখনই আমরা ছোট যে 6.5 বছর বয়সে দেখি একটা দুইটা দাঁত, তখনই যদি একটু আসেন আমরা পরামর্শ দিতে পারি যে এই দাঁতটা এইদিকে একটু ঠেলা দিবেন, আপনি হাত দিয়ে ঠেলা দিলে জিনিসটাকে ঠিক করা সম্ভব, বা এইদিকে একটু ঘুরাই দিবেন, বা একটু উঁচু হয়ে আছে আপনি একটু এই প্র্যাকটিসগুলো করবেন, এই হাত দিয়ে ম্যাসেজ করে করে, তাহলে একটু নিচুই কিন্তু হবে। যখন বোনটা ফর্মেশন হচ্ছে তখনই তার চাপটা পড়ছে এবং দাঁতগুলো আগের চেয়ে অনেকখানি নিচু হয়ে যায়। তো যখন পেশেন্ট আসে তখন দেখা যায় তখন আমাদের আর ওই আমাদের প্রেশার দিয়ে, মেশিন দিয়ে প্রেশার দিয়ে কাজ করা ছাড়া কোনো উপায় থাকে না। জি, অর্থাৎ সেই ক্ষেত্রে বয়সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার কাছ থেকে আরও বিস্তারিত শুনবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ঢাকাতে বলছিলাম, মহসিন বলছিলাম। জি বলুন। আমার এই সমস্যা হচ্ছে দাঁতের মাঝখান দিয়ে আপনার কিছু ছিদ্র হয়ে গেছে, আর দাঁতের সাইড দিয়ে আপনার হলুদ বরণের একটা এই জমছে আর কি। আমি গেলে আমার দাঁতটা শিরশিয়া, তারপরে কি করবো? জি, কোনো প্রশ্ন কি রয়েছে? আচ্ছা, আপনার বয়স দর্শক আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 36। জি, আচ্ছা আচ্ছা সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। জি, আচ্ছা, উনি বলেছেন দাঁতে গর্ত রয়েছে। তো দাঁতে গর্ত থাকলে অলরেডি কিন্তু আমরা একটু আগে বলে ফেললাম যে গর্ত থাকলে লেয়ার 2-3টা ধ্বংস হয়ে গিয়ে গর্তটা হয়। তো লেয়ার ধ্বংস হয়ে গেলে কিন্তু শিরশির হওয়াটা চান্সটা খুব বেশি। মানে উপর দিক থেকে যদি দাঁত ব্যাকটেরিয়া ভাইরাসগুলো খেয়ে খেয়ে গর্ত করে ফেলে, তখন ওই শিরশিরটা কিন্তু দাঁতের সাইড দিয়ে আর হচ্ছে না, উপর দিক থেকে হচ্ছে। সেই ক্ষেত্রে ভালো হবে আপনি একজন ডেন্টিস্টের কাছে যান, গিয়ে গর্তগুলোকে বন্ধ করার ব্যবস্থা করেন। তারপরেও যদি শিরশির থেকে যায় তাহলে আপনি ফ্লোরাইড টুথপেস্ট ইউজ করেন। একটা ফ্লোরাইড টুথপেস্ট আপনি নিজে ইউজ করেন 2 মাস। তার পরবর্তীতে যদি শিরশির থেকে যায় তাহলে অবশ্যই সেটা মানে প্যাথোলজি, অন্যরকম প্যাথোলজি। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার গোড়ায় কোনো অ্যাবসেস রয়ে গেছে, গোড়ায় অ্যাবসেসের কারণে শিরশির হচ্ছে। তো এটা আসলে আপনি ভালো হয় কোনো নিকটবর্তী কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে জিনিসটাকে দেখান। জি, কথা হচ্ছিল আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা নিয়ে, এবং সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেকে আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা হিসেবে রোগীরা দাঁতের সামনে একটি স্টিলের ব্রেস পরে আছে। সেটির বিষয়টি কি, সেটি আপনারা কখন করে থাকেন সাধারণত? আসলে প্রথমে আমাদের একটা প্রথমেই যে ব্রেস দিয়ে দিচ্ছে তা কিন্তু না। প্রথমে ওদেরকে ফিক্সড অ্যাপ্লায়েন্সের আগে মানে রিমুভেবল অ্যাপ্লায়েন্স দিয়ে ট্রাই করা হয় যে রিমুভেবল অ্যাপ্লায়েন্স দিয়ে হয় কিনা। এই ক্ষেত্রে 13 বছর যেটা বললাম এটা খুব উপযুক্ত একটা সময়। রিমুভেবল অ্যাপ্লায়েন্স দিয়ে যদি হয়ে গেল, না হলে তখন ওই ফিক্সড আমরা যেটা করি ব্রিজ দিয়ে দিই। এটা প্রত্যেকটা দাঁতে আলাদা আলাদা ছকেট বসিয়ে আঠা দিয়ে, বা আমাদের গ্লু আছে, এক ধরনের লাইট কিউর গ্লু আছে, ওইটা দিয়ে আমরা বসায় দেই, এবং ওইটার মাঝখান দিয়ে দেখবেন 2টা তার গেছে অথবা একটা মোটা তার গেছে, যেটা কিনা আমরা 21 দিন পর পর টাইট করি। মানে ওর দাঁত একটু নিচু হইলে তারটা লুজ হবে, তখনই আমরা আবার টাইট করতে পারবো। 21 দিন পর পর এভাবে টাইট করতে করতে 2 বছরের মতো সময় লাগে মোটামুটি এই ট্রিটমেন্টটা কমপ্লিট করতে। তারপরে 6 মাস থাকে রিটেনটিভ পিরিয়ডে, রিটেনটিভ আরেকটা অ্যাপ্লায়েন্স পড়তে হয়, যেটার জন্য দাঁত যেন নিচু হইলে সেটার উপর দিকে না আসে। রিটেনশন পিরিয়ডটা 6 মাস চলে, মোটামুটি 2.5 বছরের মতো সময় লাগে। এবং এই সময়টা দাঁতটা ব্রাশ করাটা একটু, যে বাচ্চাকে বা যাকে দিই না কেন তার জন্য খুব টাফ হয়ে যায়। মাঝখানে দেখবেন যে রাবারও মাঝে মাঝে দেওয়া হয়, যে বেশি ট্রাকশনের জন্য রাবার দেওয়া হয়। তো আমরা তখন একটু বলে দেই যে আপনারা ব্রেসের ভেতরে সুন্দর করে ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায় কিছু, সেগুলা দেই, এবং ব্রাশও ওনাকে মডিফাই যে ভেতরে ব্রেসের ভেতরে সুন্দর করে যেন ব্রাশ করে, গোড়াটাও পরিষ্কার করবে, ব্রেসের ভেতরে সুন্দর করে জমে না থাকে সে ব্যাপারে। জি, ধন্যবাদ। আরেকটি ফোন নিয়ে আমরা আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আমি কক্সবাজার থেকে মাসুমা বলতেছিলাম। আমার বয়স 20। আমি এখন 9 মাসের প্রেগনেন্ট। আমার দাঁতে হচ্ছে গর্ত হয়ে গেছে, এটা কি ক্লিন করা যাবে এখন? জি, কোনো প্রশ্ন কি রয়েছে?
হ্যাঁ, থার্ড ট্রাইমেস্টারে আমরা ফিলিং করতে পারি। ফিলিং করলে মানে ব্লিডিং হবে না এমন সব কাজই করতে পারি, কিন্তু ব্লিডিং হবে বা যেহেতু আমরা থার্ড ট্রাইমেস্টারে ওষুধ দিতে চাই না, এই জন্য ফিলিং করতে পারবো। ফিলিংয়ে কোনো সমস্যা নেই। তবে ওনার যদি দাঁত ব্যথা থেকে থাকে সেক্ষেত্রে ফিলিং করাটা আরও ওনার জন্য ক্ষতি হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটু জাস্ট মানে দাঁত ব্যথা না হইলে আপনি নর্মালি ফিলিং করে ফেলতে পারেন। জি, ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। আপনি বলছিলেন দাঁত ব্যথার সাথে ফিলিং করলে ক্ষতি হতে পারে, এখানে বিষয়টি কি একটু সহজ করে বলুন। কারণ দাঁত ব্যথা আমাদের যখন ক্যাভিটি হয়ে ব্যথা শুরু হয়ে যায়, তার মানে পাল্পের কাছে চলে গেছে বা পাল্পকে টাচ করে ফেলেছে, বা পাল্প সেখানে ওপেন। তো ওপেন যেখানে পাল্প ওপেন অবস্থায় যদি আমি আবার উপরে পরিষ্কার করে আবার একটা ম্যাটেরিয়ালস দিয়ে ঢেকে দেই, তখন পাল্পটা রিয়াকশন করবে, সে প্রলিফারেট করার চেষ্টা করবে। যখনই সে প্রলিফারেট করার চেষ্টা করবে, হয় উপর দিয়ে বের হওয়ার চেষ্টা করবে যেখানে আমি ফিলিং চাপাই দিচ্ছি অলরেডি, অথবা নিচ দিক দিয়ে সে অ্যাপেক্স যেখানে আমাদের দাঁতের যে রুটটা ওইখানে গিয়ে সে প্যাথোলজি তৈরি করবে। তো অবভিয়াসলি সেখানে ব্যথা তো হবেই। তো আমরা এখানে ওপেন পাল্পের ক্ষেত্রে যেখানে এই যে এই সব কেসে চেষ্টা করি যে যদি পাল্পের কাছাকাছি যায়, পাল্প কেপিং একটা ম্যাটেরিয়ালস পাওয়া যায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটা দিয়ে বেস দিয়ে 7 দিন টেস্ট ফিলিংয়ে রেখে দিই, টেস্টের জন্য 7 দিন ছেড়ে দিই। টেস্ট করার পরে যদি পেশেন্ট বলে না কোনো ব্যথা নাই, কোনো ঝামেলা নেই, আমরা 2টা স্টেপে ফিলিং হয় ওটা, তখন আমরা আবার লাইট কিউর করে দেই, একদম দাঁতের কালারের সাথে ম্যাচিং করে আমরা ফিলিং করে দিই। জি, ধন্যবাদ। এবার জানতে চাচ্ছি যে এটিও কসমেটিক গ্রাউন্ডে রোগীরা আপনাদের কাছে এসে থাকে যে অনেক কারণে দাঁতে অনেক সময় স্টেইন হয়ে যায়, বিভিন্ন ধরনের স্টেইন পড়ে বা রং দাগ পড়ছে বা দাঁতের রং পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে? স্টেইনটা আসলে আমাদের খাবারের কারণে যদি কোনো স্টেইন হয়, যে আমি অ্যালকোহলিক বা স্মোকার, সেই ক্ষেত্রে কিন্তু স্টেইনটার ট্রিটমেন্ট হবে এক ধরনের। আর অনেক সময় দেখা যায় একটু গ্রামের দেশে যেটা হয়, কলে বাড়ি খায়, হয়তো 2 বছর আগে বাড়ি খাইলো সামনের দাঁত দুটাতে, তো 2 বছর বা 1.5 বছর পরে তার দাঁতের কালারটা টোটালি খয়েরি, মানে অন্য সব দাঁত সাদা বাট এই 2টা দাঁত খয়েরি। সেই ক্ষেত্রে আমরা ইনার ব্লিচিং করি, মানে দাঁতের ভেতরটা ব্লিচিং করি। দাঁতের ভেতরটা ব্লিচিং করলে আস্তে আস্তে 6 মাসের ভেতরে দাঁতের বাইরের কালারটা হোয়াইট হয়ে যায়। আর অনেকে আসে যে না আমার দাঁতটাই 2 শেড ফর্সা চাই, মানে আমার ফেসের সাথে আরেকটু সাদা দাঁত, বা অ্যাক্ট্রেস যারা, তাদের জন্য তারা অনেক সময় বলে যে আমার দাঁতটা একটু সাদা হইলে ভালো লাগতো, সেই ক্ষেত্রে ব্লিচিংয়ের টেকনিকটা একটু আলাদা হবে। সেই ক্ষেত্রে আমরা মানে টোটালি কসমেটিক ব্লিচিং করে থাকি এবং কয়েকটা স্টেপে হয় এটা লাইট কিউর দিয়েও করা যায়, লাইট কিউর ছাড়াও করা যায়। মানে গামটাকে প্রোটেক্ট করে আমরা শুধুমাত্র দাঁতটাকে আলাদাভাবে কিউরিং করে ব্লিচিং করতে পারি, কয়েক শেড পর্যন্ত সাদা করতে পারি। জি, একটি ফোন নিয়ে আমরা আবার এই আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রুহিল দাস, আমি গাজীপুর থেকে বলতেছিলাম। জি বলুন। আমার স্ত্রীর বয়স হলো 45। আজ থেকে 10 বছর আগে আমার স্ত্রীর 4টা দাঁত বাঁধানো হয়েছে, কিন্তু এখন বর্তমানে পাশের দাঁতগুলিও নড়াচড়া করতেছে, সেই ভালো কিছু খাইতে পারতেছে না, সব কিছু। এখন কি অবস্থাটা জানতে চাচ্ছিলাম। আপনার কোনো প্রশ্ন কি আছে? এটা কি আপনি পার্মানেন্ট করে ফেলছেন নাকি যেটা আমরা খুলি রাতের বেলা সেটা? এই দাঁতটা যেটা খুলে করা হয় সেটা। ও আচ্ছা, ক্লিপ আছে যে তারের মতো দুই দাঁতের পাশে তারের কিছু দেওয়া আছে? জি, তারের দেওয়া আছে। এই তারের কারণেই পাশের 2টা দাঁত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এখন পাশের 4টা দাঁত তো বাঁধানো হয়েছে, আবার 4টা দাঁত বাঁধানো হয়েছে, কিন্তু এখন পাশের দাঁতগুলো নড়াচড়া করতেছে, সব থেকে তো খাইতে পারতেছে না, ব্যথা করে। আচ্ছা, আপনি তো বছর বছর তো স্কেলিং করার নাই জি। আচ্ছা, আমি একটু এই প্রসঙ্গে একটু বলতে চাই। জি, দর্শক সাথে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি, সংক্ষেপে উত্তরটি নিব, একেবারে সংক্ষেপে। আচ্ছা, যে আমরা যে প্লাস্টিকের যে দাঁত পরি, যে 2টা দাঁত সাথে একটু প্লাস্টিকের লেয়ার লাগানো, সেটাতে হয় কি যে ওই ফুড ইম্প্যাকশনটা বেশি হয়। তো একটু যারা একটু দেখা যায়, আমরা প্রতিদিন বলি যে আপনি অবশ্যই যতবার দাঁত ব্রাশ করবেন ততবার ওটা খুলবেন, খুলে ওইটাকে আলাদা ব্রাশ করতে হবে এবং ওইটাকে আলাদা ব্রাশ করে আবার মুখে পড়তে হবে, যে জায়গাটা আপনি খুলে ওই জায়গাটাও ব্রাশ করতে হবে। তো অনেকে এই কাজটা খুব অপছন্দ করে এবং তারা এইটা সহই ব্রাশ করে, ভেতরে যে ফুড ইনফেকশনটা হয় তার কারণে যেই পাশের যে ভালো দাঁতগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যায়। জি, ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আমাদের আয়োজন আজ এখানেই শেষ করতে হচ্ছে। ব্যস্ততার ভিতরে আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে সাইম। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।